Good morning, everybody. Welcome back to our channel Smart Guidance. তোমরা অনেকেই যারা ডব্লিউবিসিএস এবং অন্যান্য পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, তারা জিজ্ঞেস করেছো যে আমাদের নতুন উদ্যোগ যেটা আমরা জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু করেছি, সেখানে ক্লাস কেমন চলছে। হ্যাঁ, এখানে আমরা ডব্লিউবিসিএস অফিসাররা একত্রিত হয়ে স্টুডেন্টসদের গাইড করার জন্য একটা প্রোগ্রাম চালু করেছি, যেটা ক্লাসগুলো চলছে সোম থেকে শনি রাত্রি 8টা থেকে 10টার মধ্যে অনলাইনে। তো আজকের আমি সেই ক্লাসেরই একটা অংশ তোমাদের সামনে তুলে ধরবো। এখানে আমি আজকের আলোচনা করব ইন্ডিয়ান পলিটি নিয়ে, এবং ইন্ডিয়ান পলিটিতে যে চ্যাপ্টারটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো মেকিং অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। মানে কনস্টিটিউশন তো একদিনে তৈরি হয়নি, দীর্ঘ পথ পেরিয়ে নানান ঝঞ্ঝার মধ্য দিয়ে অবশেষে 26 জানুয়ারি 1950 এসে সেটা একটা সার্থক রূপরেখা নিয়েছিল। তো সেটা কিভাবে হয়েছিল এবং আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের কিছু বৈশিষ্ট্য, এটা নিয়েই আজকের আমাদের এই চ্যাপ্টার। ওকে, এটা আমি রেগুলেটিং একটা বললাম। হ্যাঁ, এটা আমি রেগুলেটিং একটা তোমাদের বললাম। এগুলো সব হিস্ট্রিতে মানে তোমাদের পরে দিয়ে দেওয়া হবে নোটসে। আচ্ছা, তারপরে এসেছিল পিটস ইন্ডিয়া অ্যাক্ট। এই পিটস ইন্ডিয়া অ্যাক্টে কি হয়েছিল, এখানে একটা নতুন কনসেপ্ট এসেছিল বোর্ড অফ ডিরেক্টর। এই বোর্ড অফ ডিরেক্টর কারা? যে যে ব্রিটেনের রাজা বা রানী, মানে মূলত হচ্ছে আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির উপরে ছিল, তারা ডিরেক্টলি বোর্ড অফ কন্ট্রোলের মেম্বারদের নিয়োগ করতো। এই বোর্ড অফ কন্ট্রোলের যারা মেম্বার ছিল তারা মূলত দেখতো কোনগুলো জানো তো, যে অ্যাডমিনিস্ট্রেটিভ দিকটা এবং পলিটিক্যাল দিকটা। আর কোড অফ ডিরেক্টর দেখতে হচ্ছে ওই মোটামুটি বিজনেস কিভাবে চলছে, মানে হচ্ছে কমার্শিয়াল দিকটা। তো তাদের মধ্যে একটা বোঝাপড়ার খুব দরকার ছিল, বুঝতেই পারছো। তো তাদের মধ্যে বোঝাপড়ার জন্য একটা গোপন কমিটি তৈরি করা হয়েছিল এই পিটস অফ ইন্ডিয়া অ্যাক্টে। এবং আরেকটা জিনিস স্পষ্ট করে বলে দেওয়া হয়েছিল যে বোম্বাই এবং মাদ্রাজ প্রেসিডেন্সি যুদ্ধ, কূটনীতি, রাজস্ব সহ সমস্ত ব্যাপারে বাংলা প্রেসিডেন্সির অধীনে থাকবে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট ছিল। আচ্ছা, এরপরে আমরা জানি তোমাদের চারটে চার্টার অ্যাক্ট হয়েছিল, তাই তো? সেটা 1793-তে হয়েছিল, যেখানে কোম্পানিকে একচেটিয়া বাণিজ্যিক অধিকার দেওয়া হয়েছিল 20 বছরের জন্য। তারপরে এসেছিল তোমার 1813, মানে 1813 যে চার্টার অ্যাক্টটা। এই অ্যাক্টের খুব গুরুত্বপূর্ণ বিষয় কিছু নেই, তবে একটা কোয়েশ্চেন প্রায় আসে যে শিক্ষার জন্য 1,00,000 টাকা খরচ করার কথা বলা হয়েছিল তৎকালীন সময়। এটা ছিল একটা হিউজ অ্যামাউন্ট। কোন চার্টার অ্যাক্টে? চার্টার অ্যাক্ট 1813। এরপরে এসেছিল, হ্যাঁ আর একটা জিনিস বলে দিই, এই চার্টার অ্যাক্ট 1813 দিয়ে প্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানির মনোপলিটাকে নষ্ট করে দেওয়া হয়েছিল। বলা হয়েছিল চীনের সাথে চা বাণিজ্য ছাড়া আর অন্যান্য সমস্ত বিষয়ে কোম্পানির যে একচেটিয়া বাণিজ্যিক অধিকার ছিল সেটাকে বিলুপ্ত করে দেওয়া হয়েছিল। নেক্সট চার্টার অ্যাক্ট যেটা এসেছিল সেটা হলো 1833। এটা খুব ইম্পর্টেন্ট একটা অ্যাক্ট, কারণ হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন বা যে জিনিসটা মানে ফ্রেমওয়ার্কটা তৈরি হয়েছে তার বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস এখান থেকে নেওয়া হয়েছিল। প্রথম কথা তো এখানে তোমার চীনের সাথে চা বাণিজ্যের যে একচেটিয়া অধিকার ছিল কোম্পানির, সেটাও বিলুপ্ত করে দেওয়া হলো ফার্স্ট। সেকেন্ড হলো যে বাংলার গভর্নর জেনারেল যিনি ছিলেন তাকে ভারতের গভর্নর জেনারেলে রূপান্তরিত করা হয়েছিল। আরো দুটো জিনিস এখানে বলা হয়েছিল, একটা ল কমিশন তৈরি করার কথা বলা হয়েছিল, এবং বলা হয়েছিল গভর্নমেন্ট এমপ্লয়মেন্টের ক্ষেত্রে রিলিজিয়ান, রেস্ট, কাস্ট, সেক্স এই জিনিসগুলোর উপর ডিসক্রিমিনেশন করা চলবে না। এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, এবং আমরা জানি পরবর্তীকালে যখন আমাদের মানে কনস্টিটিউশন তৈরি হয়েছে তখন আর্টিকেল 16 এটা ইনক্লুড করা হয়েছে, কিন্তু তার ভিত্তিপ্রস্তরটা কিন্তু এই চার্টার অ্যাক্ট 1833 আমাদের প্রোভাইড করেছিল। সরি। আচ্ছা, এরপরে যেটা তোমাদের একটু বলতে হবে সেটা হলো 1853। এইটা সিগনিফিকেন্স বলতে এখানে ফার্স্ট টাইম ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষার মাধ্যমে নিয়োগের কথা বলা হয়েছিল, আর কোর্ট অফ ডিরেক্টরের মেম্বার সংখ্যাটা এখানে কমিয়ে দেওয়া হয়েছিল। তারপরে এসেছিল তোমার, আমি সংক্ষেপে একটু বলে যাচ্ছি, মানে হিস্ট্রিতে তোমাদের ডিটেলস বলবে। তারপরে এসেছিল তোমার 1858। এখানে অনেকগুলো জিনিস ঘটেছিল একসাথে। আমরা সবাই জানি, হিস্ট্রিতে আমরা পড়েছি সবাই বাচ্চাবেলায়, যে বোর্ড অফ কন্ট্রোল আর বোর্ড অফ ডিরেক্টর দুটোকেই বাতিল করে দেওয়া হয়েছিল, এবং বলেছিল যে এখন থেকে গভর্নর জেনারেল ব্রিটেনের রাজা বা রানীর প্রতিনিধি রূপে কাজ করবে, এবং তাকে একটা উপাধি দেওয়া হয়েছিল, সেটা হলো ভাইসরয়। ভারতে কোম্পানির শাসনের অবসান ঘটানো হয়েছিল। ভারতে কোম্পানির শাসনের অবসান ঘটানো হয়েছিল, এবং যেটা করা হয়েছিল সেক্রেটারি অফ স্টেট বা ভারত সচিব বলে একটি পদের সৃষ্টি করা হয়েছিল।
এরপর তোমার ইম্পর্টেন্ট অ্যাক্ট বলতে গেলে যেটা মেকিং অফ ইন্ডিয়ান কনস্টিটিউশনে কন্ট্রিবিউট করেছিল সেটা হলো ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1892। আচ্ছা হ্যাঁ, একটা জিনিস বলে দিই, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট তার আগে 1861 ছিল। এই 1861-এ প্রথম একটা জিনিস করা হয়েছিল। কি করা হয়েছিল যে লেজিসলেটিভ কাউন্সিল বলে যে কনসেপ্টটা ছিল, মানে আমরা জানি মূলত দুটো কাউন্সিল ছিল, একটাকে বলা হতো এক্সিকিউটিভ কাউন্সিল, যেখানে গভর্নর জেনারেল বা ভাইসরয় বা তার মানে পছন্দের কিছু লোকজন থাকতো এবং তারাই ছিল মূল হচ্ছে ল মেকিং। আর একটা ছিল হচ্ছে লেজিসলেটিভ কাউন্সিল, যেখানে নমিনেটেড মেম্বার এবং কিছু কিছু ইলেক্টেড মেম্বারদের রাখা হতো। তো এইখানে প্রথম ইন্ডিয়ানদের এন্ট্রির একটা দরজা খুলে দেওয়া হয়েছিল। এটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, কারণ দেখো ইন্ডিয়ান কনস্টিটিউশন তৈরি করতে গেলে তো ইন্ডিয়ানদের সেখানে ইনভলভ হতে হবে। তো ফার্স্ট টাইম এই অপরচুনিটিটা দেওয়া হয়েছিল 1861-এ। তিনজনকে ইনক্লুড করা হয়েছিল নন অফিসিয়াল মেম্বার হিসাবে। এরপরে আসে 1892, মানে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট। সেখানে কি বলা হয়, সেখানে বলা হয় যে এই লেজিসলেটিভ মানে কাউন্সিলে ইনডাইরেক্ট ইলেকশনের যে রুলটা নিয়ে আসা হয়, একটা ইনডাইরেক্ট ইলেকশনের অপরচুনিটি এখানে ক্রিয়েট করা হয়। আচ্ছা, এরপর আমরা পাই সেই বিখ্যাত মডেলিংটো অ্যাক্ট 1909। এখানেই কিন্তু প্রথম তোমাদের ডাইরেক্ট ইলেকশনের যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটা ইন্ট্রোডিউস করা হলো মডেলিংটো অ্যাক্টের মাধ্যমে। এর ওপরে মানে আমি ইন্ডিয়ান পলিটিতে মেকিং অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বলতে গিয়ে যতটুকু মানে না বললেই নয়, সেইটুকুই শুধু ছুঁয়ে যাচ্ছি। এগুলো অনেক বড় বড় অ্যাক্ট এবং এর অনেক পয়েন্ট আছে, আমি শুধু টাচ করে যাচ্ছি। এরপরে এলো 1919-এর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919। আচ্ছা, এখানে একটা স্পেশাল জিনিস কিন্তু আনা হলো, সেটা হলো যে প্রভিন্সের ডায়ার্কি কায়েম করা হলো। ডায়ার্কি ব্যাপারটা কিরকম আমরা জানি, এখনো বর্তমানে যেমন সেন্ট্রালে একটা সরকার চলে, রাজ্য লেভেলে বা স্টেট লেভেলে একটা সরকার চলে, তা প্রভিন্সের ডায়ার্কি ব্যাপারটা কিরকম হবে। প্রভিন্সের সাবজেক্ট গুলোকে মানে দুভাগে ভাগ করে দেওয়া হলো, একটাকে বলা হলো রিজার্ভ সাবজেক্ট, একটাকে বলা হলো ট্রান্সফার ট্রান্সফার সাবজেক্ট। সাবজেক্ট। হ্যাঁ, একদম। রিজার্ভ সাবজেক্টের মধ্যে মেনলি তোমার রাখা হলো ফাইন্যান্স, পুলিশ, এই সমস্ত ব্যাপারগুলো, এবং সেগুলো দেখবে গভর্নর জেনারেল বা ভাইসরয় এবং তার যে কোর কমিটি। আর ট্রান্সফার সাবজেক্টের মধ্যে আছে পাবলিক হেলথ আছে, এগ্রিকালচার আছে, এই সমস্ত জিনিসগুলো। এগুলো দেখবে হচ্ছে তোমার মানে হচ্ছে ইন্ডিয়ানদের যে কমিটি আছে সেটা, এবং তারা লেজিসলেটিভ কাউন্সিলের কাছে রেসপন্সিবল থাকবে। তো এটা একটা বড় জিনিস যেটা ডাইরেক্টলি মানে তোমার মানে প্রভিন্সিয়াল লেভেলে প্রথম নিয়ে এলো, এবং সেন্ট্রাল লেভেলে বাইক্যামেরালিজমের কনসেপ্টটা ইন্ট্রোডিউস করা হলো। বাইক্যামেরালিজম মানে সেখানে দুটো পক্ষ থাকে আমরা জানি, একটা হচ্ছে লোয়ার হাউস, তখন এটার নাম ছিল সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলি, আর একটা ছিল আপার হাউস বা কাউন্সিল অফ স্টেটস। এরপরে আমাদের এলো, হ্যাঁ আরেকটা জিনিস বলতেই হবে, আমি মানে মানে অমিট করে যাচ্ছিলাম, সেটা হলো যে প্রভিন্সিয়াল লেভেলে যে ইনডাইরেক্ট ইলেকশনের যে মানে প্রথাটা, প্রভিন্সিয়াল লেভেলে কিন্তু ফার্স্ট টাইম ইন্ট্রোডিউস হলো এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919 এর থ্রুতে। তবে সবাই কিন্তু ভোট দিতে পারতো না এখানে, যারা ধরো বড় লোক, প্রচুর প্রপার্টি আছে, প্রচুর ইনকাম করে কিংবা ট্যাক্স দেয়, অথবা যারা খুব হাইলি এডুকেটেড, তারাই হচ্ছে পার্টিসিপেট করতে পারতো। এবং এটা ওয়ান টাইপ অফ আমি বলতে পারি কিছুটা ডাইরেক্ট ইলেকশনও, কিন্তু সবাই পার্টিসিপেট করতে পারছে না। এই কনসেপ্টটা প্রভিন্সিয়াল লেভেলে প্রথম নিয়ে আসা হলো 1830 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919 এর মাধ্যমে। এবং উমেনরা প্রভিন্সিয়াল লেভেলে কিন্তু ভোট দেওয়ার জন্য অংশগ্রহণ করার পারমিশন পেল ফার্স্ট টাইম। এরপরে এলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, যেটা সব থেকে ইম্পর্টেন্ট। এবং বলতে গেলে কি আমাদের যে মেকিং অফ ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে জিনিসটা তৈরি হয়েছিল, সব থেকে বেশি কন্ট্রিবিউট করেছিল এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। যেখানে ফার্স্ট যে জিনিসটা করা হয়েছিল সেটা হলো যে 1919-এ যে ডায়ার্কিটা ইন্ট্রোডিউস করা হয়েছিল প্রভিন্সিয়াল লেভেলে, সেটাকে তুলে দেওয়া হলো, দিয়ে ডায়ার্কিটা কোথায় ইন্ট্রোডিউস করা হলো জানো, সেন্ট্রাল লেভেলে। ঠিক আছে। আর আর বাইক্যামেরালিজমের যে কনসেপ্টটা তোমার নিয়ে আসা হয়েছিল, সেই কনসেপ্টটা মানে নিয়ে আসা হলে এখন প্রভিন্সিয়াল লেভেলে, না গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935-এ। তবে একটা জিনিস বলতে হবে, ওই যে ডায়ার্কি আমি বললাম না যে হচ্ছে তোমার প্রভিন্সিয়াল লেভেলে বিলুপ্ত করে সেন্ট্রাল লেভেলে নিয়ে আসা হলো, সবগুলো প্রভিন্সে কিন্তু হয়নি। আমরা জানি ব্রিটিশ ইন্ডিয়াতে আমাদের 11টা প্রভিন্স ছিল, তাই তো? বাংলা, বিহার, ওড়িশা, মাদ্রাজ, বোম্বে, পাঞ্জাব, নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স, আসাম, সিন্ধ,
সেন্ট্রাল প্রভিন্স, ইউনাইটেড প্রভিন্স, এরকম করে মোট 11টা প্রভিন্স ছিল, তার মধ্যে 6টাতে ইন্ট্রোডিউস করা হয়েছিল। কোন 6টা এখন আমি বলে দিই। স্যার বাংলা। স্যার একটা কনফিউশন হলো, ওই ডায়ার্কি হুম। সিস্টেমটা সেন্ট্রাল লেভেলে কোনটায় হলো আর প্রভিন্সিয়ালে কোনটায় হলো, প্রভিন্সিয়ালে কোন সালে হলো, এই কোন একটা হলো? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তোমরা না প্রশ্নগুলো একটু আমার বলা হয়ে গেলে করবে, তাহলে আমার সুবিধা হয়, ঠিক আছে? নাহলে আমার একটু ফ্লোটা হবে। তোমায় আমি বলে দিচ্ছি উত্তরটা। প্রভিন্সিয়াল লেভেলে ইন্ট্রোডিউস করা হলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919 এর মাধ্যমে, ঠিক আছে? আর সেন্ট্রাল লেভেলে ইন্ট্রোডিউস করা হলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 এর মাধ্যমে। ওকে। হুম। এটা হলো। আর আর কি কি করা হলো? তোমার ফেডারেল স্ট্রাকচারের যে মূল মানে ভিত্তিটা, সেটা তৈরি করা হলো। সেক্রেটারি অফ স্টেট বা ভারত সচিবের যে পদটা তৈরি করা হয়েছিল, সেই পদটার অবসান ঘটানো হলো। এই যে বর্তমানে আমরা অফিস অফ গভর্নর বলি, এই যে কনসেপ্টটা, এটাও কিন্তু ওই সময় আনা হয়েছিল। আর আরো ইম্পর্টেন্ট জিনিস যেটা না বললেই নয় প্রভিন্সিয়াল অটোনমির সাথে, সেটা হলো ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার। বর্তমানে আমরা জানি যে আমাদের 3টে লিস্ট আছে, সেন্ট্রাল লিস্ট, স্টেট লিস্ট অ্যান্ড কনকারেন্ট লিস্ট। তোমাদের যখন শিডিউল পড়াবো, সেই শিডিউলের মধ্যে বলে দেবো এগুলো আছে। তো সেই যে কনসেপ্টটা প্রথমে কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 নিয়ে এলো, ঠিক আছে? তখন এই মানে 3টে লিস্ট ছিল তোমার, ফেডারেল লিস্ট ছিল, প্রভিন্সিয়াল লিস্ট ছিল, আর কনকারেন্ট লিস্ট ছিল, এই 3টে নাম ছিল তখন। তো সুতরাং বুঝতে পারছো যে কনস্টিটিউশন একদিনে তৈরি হয়নি। এই প্রত্যেকটা অ্যাক্টের কিছু কিছু পার্ট বা কিছু কিছু অংশ ধীরে ধীরে আমাদের কনস্টিটিউশন তৈরি করতে কন্ট্রিবিউট করেছে। আর একটা জিনিস একটু না বললেই নয়, সেটা হলো যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919, যার কথা আমি বলছি, এই অ্যাক্টটাকে রিভিউ করার জন্য কি বলা হয়েছিল জানো তো? এই যে একটা যখন হয়, তার আগের পরিস্থিতি কিন্তু খুব ভয়ঙ্কর, ঠিক আছে? কারণ আমরা জানি রাওলাট অ্যাক্ট চালু হয়েছে, যেটাকে ব্ল্যাক অ্যাক্ট বলা হয়েছে। জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার হয়ে গেছে। মন্টেগু চেমসফোর্ড তখন আছে, কিছুই শুনছে না, নিজেদের ইচ্ছা মতো জিনিস করছে। সেই কিছু না শুনেই এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1919টা বানানো হলো, এবং বললো 10 বছর পরে এটা কতটা ইমপ্লিমেন্ট হলো সাকসেসফুলি, সেটাকে রিভিউ করার জন্য আমরা একটা কমিশনকে অ্যাপয়েন্টমেন্ট করবো। তো সেই কমিশনটার কেউ নাই, সেটাই হলো সাইমন কমিশন। কিন্তু ঠিক 10 বছর পরে আসেনি। তখন ইন্ডিয়ার মানে ফ্রিডম স্ট্রাগল একটা মধ্য ভবনে গান্ধীজি ফুল প্লেজার নেমে পড়েছেন, নন কমার্শিয়াল মুভমেন্ট হয়ে গেছে, ঠিক আছে? তো পরিস্থিতি তখন এমনই ছিল, এবং ইন্ডিয়ানরা কন্টিনিউয়াসলি কনস্টিটিউশন তৈরি করার জন্য একটা দাবি জানিয়েই চলেছে। সেই পরিস্থিতিতে সাইমন কমিশনটা 1927-এ মানে ভারতবর্ষে এলো, যেটাতে একজনও ইন্ডিয়ান মেম্বার ছিল না। ভাবো যে ইন্ডিয়ানদের জন্য কনস্টিটিউশন তৈরি হয় বা একটা একটা রিভিউ করতে আসছে, সেখানে একজনও ইন্ডিয়ান মেম্বার নেই। মানে গান্ধীজি এবং তিনি তখন সাপোর্ট করেছিল। আর আমরা সবাই জানি যে প্যাথেটিক ঘটনাটা ঘটে গেছিল, এই সাইমন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে গিয়েই লাঠির আঘাতে মারা গেছিলেন আমাদের একজন বিখ্যাত রত্ন, লালা লাজপত রায়। খুবই দুঃখজনক ঘটনা। তো এই সাইমন কমিশন যখন ভারতে এলো, তখন লর্ড বার্গেনেট একটা খুব বাজে কথা বলে দিয়েছিলেন তার কিছু আগে, যে বলেছিল যে ভারতবর্ষে একটা লোকও নেই যে ভারতের সংবিধান তৈরি করার পক্ষে উপযুক্ত। তো স্বাভাবিকভাবে বুঝতে পারছো, এত এডুকেটেড লোক সেই সময় ছিল, এই ধরনের উক্তি তো মেনে নেওয়া যায় না। তো স্বাভাবিকভাবেই তার একটা জবাব দেওয়া হয়েছিল 1928 সালে নেহেরু রিপোর্টে, যেখানে ফার্স্ট টাইম হচ্ছে একটা কনস্টিটিউশনের ড্রাফট তৈরি করা হয়েছিল এবং দেখিয়ে দেওয়া হয়েছিল যে ভারতীয়রা নিজেদের সংবিধান তৈরি করতে পারে। এবং আমরা জানি এই নেহেরু রিপোর্ট হয়েছিল 1928 সালে। সেই 1928 সালেই অল ইন্ডিয়া অল পার্টিস কনফারেন্স বলে একটা সভার আয়োজন করা হয়েছিল, যেখানে সবাই পার্টিসিপেট করেছিল এবং সবাই স্বীকার করেছিল যে ইন্ডিয়ানদের মধ্যে ক্ষমতা আছে ইন্ডিয়ান কনস্টিটিউশন তৈরি করার। আর তারই ফলশ্রুতি হিসাবে তার পরের বছর আমরা জানি 1929 সালে পাঞ্জাবের রাভি নদীর তীরে কংগ্রেসের অধিবেশনে ত্রিবর্ণ রঞ্জিত পতাকা আমরা উত্তোলন করেছিলাম, এবং মানে শপথ নিয়েছিলাম যে পরাধীন ভারতবর্ষেও প্রতি বছর আমরা স্বাধীনতা দিবস পালন করব, যেটা 1930 সাল থেকে 26শে জানুয়ারি থেকে কংগ্রেস কিন্তু চালু করে। এটা সিগনিফিকেন্স এইখানেই যে পরবর্তীকালে যখন তোমার দেখবে লাস্টে আজের ক্লাস আসবে, তখন দেখবে যে 1950-এর 24শে জানুয়ারি সবকিছু হয়ে যাওয়ার পরেও 26শে জানুয়ারি থেকে ওই দিনটাকেই ধরা হলো। কারণ হচ্ছে এইটাই যে 1930-এর 26শে জানুয়ারি থেকে পরাধীন ভারতে কংগ্রেস যে স্বাধীনতা দিবস পালন করছিল, সেই দিনটাকে সম্মান জানানো, আর কিছু না। ওই দিনটাকে সম্মান জানাতেই আমরা 1950-এর 26শে জানুয়ারিকে বেছে নিয়েছিলাম। তো এই তো মোটামুটি দেখো মানে মানে মোটামুটি ইন্ডিয়ানরা রেডি হচ্ছিল ধীরে ধীরে কনস্টিটিউশন বানানোর জন্য। এর মধ্যে আমরা জানি যে কংগ্রেসের বেশ কয়েকটি অধিবেশনে যেখানে কনস্টিটিউশন অ্যাসেম্বলির দাবি জানানো হয়েছিল। তারপরে আমরা দেখেছি 1931 সালে করাচি অধিবেশনে, যেখানে আমাদের যে ফান্ডামেন্টাল রাইট সেইটা গ্রহণ করার জন্য একটা উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। কিন্তু ঠিক অফিসিয়ালি না কেউ এই জিনিসটা নিয়ে অ্যাপ্রোচ করছিল না।
সবার প্রথম অফিসিয়ালি যিনি এই জিনিসটা নিয়ে অ্যাপ্রোচ করলেন তিনি আর কেউ নন, তিনি হলেন এম.এন. রায়। এইখানে দেখো তোমাদের লেখা আছে, দ্য আইডিয়া অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ওয়াজ ফার্স্ট প্রপোজড বাই এম.এন. রায়। কারণটা হলো, দেখো কনস্টিটিউশন তৈরি করতে গেলে তো ওইভাবে মুখে বললে হয় না, একটা অ্যাসেম্বলি তৈরি করতে হবে, সেই অ্যাসেম্বলির কিছু মেম্বার থাকবে, সেই মেম্বাররা মিলে একটা ড্রাফট তৈরি করবে, সেই ড্রাফটটা অনুমোদিত হবে, তারপরে রিটেন আকারে এলে তবেই না কনস্টিটিউশন হবে। তো ফার্স্ট টাইম আমরা জানি যে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির যে মানে মানে যিনি সদস্য ছিলেন জয়প্রকাশ নারায়ণ, তার সাথে এম.এন. রায়ের একটা ভালো সম্পর্ক ছিল। এই এম.এন. রায় হচ্ছে 1934 সালে প্রথম প্রপোজাল দিলেন যে একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করা হোক। বুঝতেই পারছো জাতীয় কংগ্রেস তখন একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, তার পক্ষে আর চুপ করে বসে থাকা সম্ভব নয়। যখন এম.এন. রায় প্রপোজাল দিয়ে দিয়েছে, 1935-এ ন্যাশনাল কংগ্রেস অফিসিয়ালি ডিমান্ডেড আ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। এই দুটো লাইন থেকেই বারংবার প্রশ্ন এসছে, ফার্স্ট কে ডিমান্ড করেছিল বললে আনসার হয় এম.এন. রায়, আর অফিসিয়ালি কে প্রথম দিয়েছিল তাহলে বললে আনসার হয় হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। তাই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তো তোমার মানে করার দাবি জানানো হলো, কিন্তু সেটা মানে ব্রিটিশরা অ্যাকসেপ্ট করবে কি করবে না সেটা ওদের উপরই ছিল। যাই হোক, 1940-এর অগাস্ট অফার ব্রিটিশরা আলটিমেটলি অ্যাকসেপ্ট করে নিল, মানে হচ্ছে কংগ্রেসের এই প্রপোজালটা, যে ঠিক আছে চলো মানে একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করা হবে, সেখানে তোমাদের মেম্বার সব থাকবে এবং সেখান থেকে একটা কনস্টিটিউশনের ড্রাফট বানানো হবে। আচ্ছা, এরপরের ঘটনাগুলো এই যে 1940 আর 1946 এর মধ্যখানে না কতগুলো ঘটনা ঘটে গেছে, সেই ঘটনাগুলো আমাদের জানতেই হবে, না জানলে ঠিক হবে না, আমরা ঠিক জিনিসটা বুঝতে পারবো না। প্রথমত বলতে হবে 1942 সালে, 1942 সালে ক্রিপস মিশন হয়েছে, তাই তো? সেই ক্রিপস, যেটা কংগ্রেস অনেক আগে থেকে চেয়ে মানে হচ্ছে বসে আছে। তো গান্ধীজি রেগে মগে এটাকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করলেন এবং এই প্রসঙ্গে তার একটা বিখ্যাত উক্তি আছে, সেটা তোমার হিস্ট্রি ক্লাসে বলে দেবে। তারপরে তিনি যেটা শুরু করলেন সেটা হলো সেই বিখ্যাত আন্দোলন 1942-তে কুইট ইন্ডিয়া মুভমেন্ট, যেটা তিনি ডাইরেক্ট বলে দিলেন করেঙ্গে মরেঙ্গে, হয় এসপাস নয় ওসপাস। এখন এই কুইট ইন্ডিয়া মুভমেন্ট শুরু হতেই মানে ব্রিটিশরা মোটামুটি ভাবে বুঝে গেছিল যে অবস্থা খুব খারাপ, কারণ তখন অলরেডি সুভাষচন্দ্র বসু প্যারালালি একটা জায়গায় চলে গেছেন এবং ব্রিটিশদের কাছে খবর আসছে যে জার্মানি হয়ে জাপান হয়ে সিঙ্গাপুরের দিকে প্রসিড করছে। তো সব মিলে ঘরে বাইরে খুবই অবস্থা খারাপ। এই কারণে মানে ব্রিটিশরা কোনো মানে রিস্কই নেয়নি। যেই মাত্র কুইট ইন্ডিয়া মুভমেন্ট লঞ্চ হয়েছে, গান্ধীজি সমেত সমস্ত যত মানে প্রথম সারির নেতা সবাইকে বন্দি করে নিয়েছিল। এটা আমরা জানি যে আগা খান প্যালেসে বন্দি করা হয়েছিল এবং মানে মানে জওহরলাল নেহরুকে সম্ভবত আহমেদনগর ফোর্ট ইত্যাদি ইত্যাদি জায়গায় সবাইকে মানে হচ্ছে বন্দি করে দেওয়া হয়েছিল। সেই সময় যিনি এই আন্দোলনটাকে লিড করেছিলেন, মানে কয়েকজনের নাম না বললেই নয়, জয়প্রকাশ নারায়ণ ছিলেন, অরুণা আশা বালি যাকে হিরোইন অফ কুইট ইন্ডিয়া মুভমেন্ট বলা হয়। তো এই যখন আন্দোলনটা চলছে সেই সময় একটা জিনিস হলো, সেই সময় কি বলতো, সেই সময় 1945-এর 14ই জুন ওয়াভেল পরিকল্পনা বলে একটা পরিকল্পনা নিয়ে আসা হলো, কারণ অলরেডি ক্রিপস মানে তোমার ক্রিপস সিদ্ধান্ত ব্যর্থ হয়ে গেছে, কংগ্রেস মানেনি। তো সেই জন্য ওয়াভেল পরিকল্পনাটা নিয়ে আসা হলো 1945-এর 14ই জুন। এখানে কি বলা হলো যে এক্সেপ্ট ভাইস রয় অ্যান্ড কমান্ডার ইন চিফ অল আদার মেম্বার্স অফ দ্য কাউন্সিল উড বি ইন্ডিয়ানস। মানে ভাইস রয় আর কমান্ডার ইন চিফ ছাড়া বাকি সমস্ত যে মানে কাউন্সিলরের সব মেম্বার হবে ভারতীয়। আর একটা কি বলা হলো যে অল পোর্টফোলিও এক্সেপ্ট ডিফেন্স উড বি হেড বাই ইন্ডিয়ানস। তো এই ব্রিটিশরা ভেবেছিল এই দুটোতে হয়তো ছিঁড়ে ভিজবে, সেই জন্য আলোচনার জন্য সিমলা বৈঠকের ব্যবস্থা করা হয়েছিল। কংগ্রেস নেতাদের জেল থেকে ছাড়িয়ে সিমলা বৈঠকে নিয়ে আসা হয়েছিল। সিমলা কনফারেন্স মানে আয়োজনটাই মূলত করা হয়েছিল ওয়াভেল প্ল্যানটাকে নিয়ে ডিসকাশনের জন্য, কিন্তু সেটাও ব্যর্থ হয়ে যায়। সেখান থেকে কোনো ফলপ্রসূ কিছু জিনিস আসেনি। তারপরে আসে মার্চে 1946-এ ক্যাবিনেট মিশন প্ল্যান, যেটা এখানে তোমার বলা হচ্ছে, এটাকে ক্যাবিনেট মিশন প্ল্যান। এই যে ক্যাবিনেট মিশন প্ল্যানটা এর কিন্তু তোমার আমরা জানি তিনজন মেম্বার ছিল, মানে তারা হলো স্ট্যাফোর্ড ক্রিপস, এবি আলেকজান্ডার আর প্যাথিক লরেন্স, ঠিক আছে? আর প্যাথিক লরেন্স ছিলেন চেয়ারম্যান। তো এই ক্যাবিনেট মিশন প্ল্যানের মাধ্যমে আলটিমেটলি ফাইনাল অনুমোদন দেওয়া হলো যে হ্যাঁ কনস্টিটিউশন অ্যাসেম্বলি তৈরি হবে। তো সেই কারণে এইটা খুবই গুরুত্বপূর্ণ। আর একবার আমি রিকল করিয়ে দিই, যদি বলা হয় যে কংগ্রেসের যে ডিমান্ডটা ছিল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করা, সেটাকে কার মাধ্যমে অ্যাকসেপ্ট করা হয়েছিল, আনসার হবে অগাস্ট অফার। আর যদি বলা হয় যে ফাইনাল অ্যাপ্রুভাল কে দিল, মানে কনফার্মেশন কে দিল, তাহলে অ্যান্সার হবে ক্যাবিনেট মিশন প্ল্যান। আচ্ছা, এরপরে এলো দ্য অ্যাসেম্বলি। তো অ্যাসেম্বলিটা তৈরি হয়ে গেল, ঠিক আছে? এবার তৈরি হয়ে যাওয়ার পরে এর কিছু মেম্বার থাকবে।
এইখানে এই এই যে ইনফরমেশন গুলো আছে প্রত্যেকটা থেকে প্রশ্ন এসছে, তোমরা কাইন্ডলি একটু মাথার মধ্যে বসিয়ে নিতে হবে ইনফরমেশন গুলো। প্রথম যখন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি হলো তখন মেম্বার ছিল 389। আচ্ছা, এই 389 মেম্বার কোথা থেকে এলো? এদের কি ডাইরেক্ট লোকরা হচ্ছে মানে হচ্ছে নির্বাচিত করেছিল ভোট দিয়ে? কখনোই নয়। এই লাইনটা থেকেও প্রশ্ন এসছে, এটা ছিল ইনডাইরেক্ট ইলেকশন। মানে এই 389 মেম্বারকে আমরা ভোট দিইনি, ইনডাইরেক্টলি ইলেক্টেড মানে হচ্ছে ইলেক্টেড করা হয়েছিল। তাহলে কারা করেছিল? মেম্বার্স অফ দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি, মানে প্রভিন্সিয়াল লেভেলে, একটু আগে বলেছি যে প্রভিন্সিয়াল লেভেলে যে লেজিসলেটিভ অ্যাসেম্বলি গুলো ছিল তার যারা মেম্বার ছিল তারা ভোট দিয়ে এই 389 মেম্বারকে নিয়ে এসেছিল। ঠিক আছে, অর্থাৎ এটা ছিল একটা ইনডাইরেক্ট ইলেকশন। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। আচ্ছা, এই 389 কে আমরা একটু ভেঙে নেবো। আমরা বলি 292 প্লাস আমরা বলি 97। এই 292 মেম্বার ছিল ফ্রম ব্রিটিশ প্রভিন্সেস, মানে ব্রিটিশ ইন্ডিয়া থেকে, মানে যে সমস্ত তোমার রাজ্যগুলো ছিল সেখান থেকে 292 মেম্বার। আর 93 ছিল তোমার প্রিন্সলি স্টেট থেকে, আর 4জন ছিল চিফ কমিশনার্স প্রভিন্স থেকে। এখন এখানে একটু আমি ভেঙে বলে দিই, তোমার হিস্ট্রিতে এগুলো হয়তো বলবেন প্রিয়দর্শ স্যার, যে প্রিন্সলি স্টেট কারা আর চিফ কমিশনার প্রভিন্সেস বলতে আমরা কি বুঝছি। প্রিন্সলি স্টেট হলো সেইগুলোই যেগুলো ধরো মানে তারা স্বায়ত্তশাসন ভোগ করতো কিন্তু ব্রিটিশদের সুপ্রিম বলে মানতো। ঠিক আছে, যেমন ধরো একটা আমি একটু বুঝিয়ে বলি, যে যেমন তোমরা সবাই জানো মুঘল পিরিয়ডে আকবর রাজপুতদের এই স্বায়ত্তশাসন প্রোভাইড করেছিল। তারা নিজেদের মতো করে তাদের সাংস্কৃতিক জীবন বা হচ্ছে শাসন যা কিছু সবকিছু তারা পালন করবে, কিন্তু আকবরকে সুপ্রিম বলে মানবে। হ্যাঁ, মানে আকবরের অধীনে থেকে তারা নিজেদের মতো করে শাসন ব্যবস্থা পরিচালনা করবে। এটাই প্রিন্সিপাল যে কনসেপ্টটা সেই রকমই। তারা ব্রিটিশকে সুপ্রিম পাওয়ার বলে মানছে, কিন্তু তারা নিজেদের মতো করে শাসন ব্যবস্থা মানে হচ্ছে চালাতো। যেমন কয়েকটা এক্সাম্পল দিলে তোমরা বুঝতে পারবে এর মধ্যে কারা কারা ছিল। কাশ্মীর ছিল, তোমার হায়দ্রাবাদ ছিল, মণিপুর ছিল। ঠিক আছে, তো এইগুলো ছিল হচ্ছে তোমাদের প্রিন্সলি স্টেট। এরকম মোট 93টা ছিল। সরি, এই প্রিন্সলি স্টেট গুলো থেকে মোট 93 মেম্বার নেওয়া হয়েছিল। আর চিফ কমিশনার প্রভিন্স বলতে কি? চিফ কমিশনার প্রভিন্স বলতে তারাই যেগুলোকে হচ্ছে ওই ডিরেক্ট তোমার যে সেক্রেটারি অফ স্টেট যে মানে কনসেপ্টটা ছিল, মানে ডিরেক্ট এটা ব্রিটিশদের অধীনে, মানে হচ্ছে এখানে কোনো প্রভিন্সিয়াল লেভেলে কোনো হচ্ছে লেজিসলেটিভ অ্যাসেম্বলি কিচ্ছু নেই, ডাইরেক্টলি এরা উপর থেকে কন্ট্রোল হচ্ছে। মানে এখনকার দিনে ওই ইউনিয়ন টেরিটরি টাইপের কনসেপ্ট আর কি। ঠিক আছে, যেখানে ডাইরেক্ট হচ্ছে তোমার গভর্নর জেনারেল বা সেক্রেটারি অফ স্টেট মিলে প্রতিনিধি পাঠিয়ে একজন কমিশনার পাঠিয়ে এই প্রভিন্স গুলোকে কন্ট্রোল করতো। এইরকম প্রভিন্সের সংখ্যা কত ছিল এটা একটু জেনে রাখো। এইরকম প্রভিন্সের সংখ্যা ছিল কিন্তু তখন 7টা। কি কি ছিল একটু নামগুলো বলে দিই। দিল্লি ছিল, আজমির ছিল, কুর্গ ছিল, কুর্গ বর্তমানে ছত্তিশগড়ে আছে। ব্রিটিশ লাস্ট যেটা ছিল নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স। এই মোট 7টা চিফ কমিশনার প্রভিন্স ছিল, সেখান থেকে 4জন মেম্বারকে নেওয়া হয়েছিল ইনডাইরেক্ট ইলেকশনের মাধ্যমে। তো এই ছিল টোটাল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি স্ট্রাকচার। আরেকবার আমি বলে দিচ্ছি, 292 ফ্রম ব্রিটিশ ইন্ডিয়া, 93 ফ্রম প্রিন্সলি স্টেট and 4 from chief commissioner provinces। ঠিক আছে, এই যে 93 আর 4, এই 97 কিন্তু ছিল তোমার নমিনেটেড মেম্বার। এই জিনিসটা একটু মনে রাখবে, এটা ছিল নমিনেটেড মেম্বার। আচ্ছা, এই তো গেল আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি মোটামুটি ভাবে তৈরি হয়ে গেল। এরপরে যে জিনিসগুলো আমাদের জানতে হবে, আচ্ছা এইখানে তোমার এইটা তোমার দেয়া আছে, বুঝলে যেটা বলছিলাম। এই দেখো, এই যে মেম্বার্স ওয়্যার ইনডাইরেক্টলি ইলেক্টেড, এটা থেকে কোয়েশ্চেন এসছে কিন্তু, মানে প্রিলিতে না আসলেও মেন্সে আসবে। আচ্ছা, আর একটা দেয়া আছে রিপ্রেজেন্টেশন ওয়াজ গিভেন টু এ মেজর কমিউনিটিস এন্ড রিজিয়নস। ঠিক আছে, এক্সপার্টাইজ গুলো দেয়া আছে, এগুলো এমন কিছু নয়। আচ্ছা, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কিছু প্রমিনেন্ট মেম্বারের নাম এখানে দেয়া আছে। দেখো, ডক্টর বি.আর. আম্বেদকর আছে, জে.এল. নেহেরু আছে, রাজেন্দ্র প্রসাদ আছে, আমাদের সর্দার বল্লভভাই প্যাটেল এবং মৌলানা আবুল কালাম আজাদ। এই কয়েকটা মেম্বারের নাম একটু তোমরা জেনে রাখবে, অনেকেই ছিল, তার মধ্যে এরা ছিল বিখ্যাত মেম্বার। এইবার এলো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ফার্স্ট সেশন। আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস এখানে বলা নেই, তোমরা যদি পারো একটু নোট করে নাও, যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যেটা তৈরি হয়েছিল, আমি তো বললাম ইনডাইরেক্ট ইলেকশনের মাধ্যমে, আর ওই 97 ছিল নমিনেটেড মেম্বার। তো সেইখানে যেটা একটু জেনে রাখো সেটা হলো যে এই যে ইনডাইরেক্ট ইলেকশনটা কবে হয়েছিল। আনসার হচ্ছে জুলাই 1946। মানে ইনডাইরেক্ট ইলেকশনটা কবে হয়েছিল, দেখো দিয়েছিল, ইনডাইরেক্ট ইলেকশন হয়েছিল, এটা হয়েছিল তোমার জুলাই, তোমরা একটু নোট ডাউন করে নেবে এটা, 1946। ঠিক আছে,
আচ্ছা, আর এই ইলেকশনের রেজাল্টটা কবে বেরিয়েছিল? রেজাল্টটা বেরিয়েছিল অক্টোবর 1946। ঠিক আছে, এই যে রেজাল্টটা বেরিয়েছিল সেটা হচ্ছে অক্টোবর 1946। এই দুটো জিনিস তোমরা একটু জেনে রাখবে। খুব একটা আসেনি, বাট আমার মনে হয় দিয়ে দিতে পারে যে কোনো টাইম। আচ্ছা, কনস্টিটিউশন অ্যাসেম্বলি তৈরি হয়ে গেল। তৈরি হয়ে যাওয়ার পর এর মিটিং হবে, ঠিক আছে। ফার্স্ট মিটিং যেটা হয়েছিল তোমার নিউ দিল্লিতে। এই কোশ্চেনটাও এসেছে যে কনস্টিটিউশন অ্যাসেম্বলির ফার্স্ট মিটিং কোথায় হয়েছিল, কবে হয়েছিল। কবে হয়েছিল বলে 9 ডেটটা খুব ডিসেম্বর 9 ইম্পর্টেন্ট। ডিসেম্বর 9 ডিসেম্বর 1946 হয়েছিল। হ্যাঁ, এবং সেটা হয়েছিল নিউ দিল্লিতে, ঠিক আছে। কিন্তু এইখানে না আমরা কোনো পার্মানেন্ট প্রেসিডেন্ট পাইনি। এই ফার্স্ট মিটিং এ একটা টেম্পোরারি প্রেসিডেন্ট মানে ঠিক করা হয়েছিল, এবং তিনি ছিলেন সচ্চিদানন্দ সিনহা। এই নামটা খুব ইম্পর্টেন্ট, যে কনস্টিটিউশন অ্যাসেম্বলির প্রথম অস্থায়ী প্রেসিডেন্ট নাম হচ্ছে সচ্চিদানন্দ সিনহা। নেক্সট যে মিটিংটা হলো 11 ডিসেম্বর 1946। 11 ডিসেম্বর 1946 এর সেকেন্ড মিটিং এ আমরা পেলাম পার্মানেন্ট প্রেসিডেন্ট, তিনি হলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ওকে, আর চিফ অ্যাডভাইসার হিসাবে নিয়োগ করা হলো, এটাও খুব ইম্পর্টেন্ট, BN রাওকে। আর ভাইস প্রেসিডেন্ট ছিলেন HC মুখার্জি। তিনটেই মনে রাখতে হবে, যে পার্মানেন্ট প্রেসিডেন্ট ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ভাইস প্রেসিডেন্ট HC মুখার্জি, আর অ্যাডভাইসার ছিলেন হচ্ছে BN রাও। থার্ড যখন মিট করলো সেটা হলো 13 ডিসেম্বর 1946 এ, যেখানে জওহরলাল নেহেরু প্রপোজড ফর এ প্রিয়াম্বল অ্যান্ড ইন্ট্রোডিউসড অবজেক্টিভ রেজলিউশন। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে, জওহরলাল নেহেরু প্রিয়াম্বল এবং অবজেক্টিভ রেজলিউশনের জন্য একটা প্রপোজাল দিলেন। এই প্রপোজালটা হচ্ছে আমাদের অ্যাকসেপ্ট হলো পরের বছর 1947 এর 22 জানুয়ারিতে গিয়ে। প্রত্যেকটা ডেট আমাদের মাথায় রাখতে হবে, একটু কষ্ট করে হলেও রাখতে হবে, কারণ প্রত্যেকটা এই মানে এর থেকে ইনফরমেশন দিয়ে কিন্তু প্রশ্ন এসছে। যে যে ফার্স্ট কবে ডিমান্ড করা হয়েছিল প্রিয়াম্বল বা অবজেক্টিভ মানে রেজলিউশন, আনসার হবে তোমার 13 ডিসেম্বর 1946। কবে সেটা অ্যাডপ্ট করা হলো, তখন আনসার হবে 22 জানুয়ারি 1947। ওকে, তো এই জায়গাগুলো আমাদের একটু মনে রাখতে হবে। It laid down the basic principle of the constitution, মানে sovereignty of India, justice, liberty, equality, safeguards for minorities, unity and integrity of nation। আচ্ছা, এই টার্মগুলো যখন আমি পরে পড়াবো তোমাদের আরো ডিটেলসে বলে দেবো। সভেরেনিটি টার্মটা নিয়ে একটু বলে রাখি। সভেরেনিটি মানে হচ্ছে সার্বভৌমত্ব। মানে একটা কান্ট্রি সভেরেন মানে হচ্ছে তার ইন্টারনাল এবং এক্সটার্নাল সমস্ত ব্যাপারে ডিসিশন সেই কান্ট্রি নির্বাচিত সরকারই নেবে। বাইরের কোনো ফরেন কান্ট্রি সেই ব্যাপারে নাক গলাবে না, ইন্টারফেয়ার করবে না। ওকে, কারণ এইগুলো তোমরা জানো, জাস্টিস, লিবার্টি বা সেফগার্ড, কিন্তু এই সভেরেনিটি টার্মটা নিয়ে অনেকে জানে না, তাই একটু বলে দিলাম। আচ্ছা, এরপরে যেটা এলো ড্রাফটিং। আচ্ছা ঠিক আছে, না তার আগে একটা জিনিস বলতে হবে। এই যে কনস্টিটিউশন মানে অ্যাসেম্বলি তৈরি হলো, এতে না অনেকগুলো কমিটি ছিল, জানো তো, প্রায় 22টার কাছাকাছি কমিটি ছিল। কোন কমিটির কে চেয়ারম্যান, এই জায়গা থেকে প্রশ্ন কিন্তু অনেকবার এসছে। তো এই কমিটিগুলো আমাদের একটু মনে রাখতে হবে। একটা আমি ট্রিক্স বলে দিচ্ছি, ইউনিয়ন শব্দটা থাকলে আনসার হয় জওহরলাল নেহরু, মানে ইউনিয়ন পাওয়ার্স কমিটি, ইউনিয়ন কনস্টিটিউশন কমিটি। ইউনিয়ন শব্দটা মানে দেখলেই জানবে আনসার হবে JL নেহরু। আচ্ছা, প্রভিন্স শব্দটা দেখলেই আনসার হবে হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল, কারণ আমরা জানি যে ভারত স্বাধীন হওয়ার পর যে প্রভিন্স গুলোকে ইন্টিগ্রেট করতে সবচেয়ে বড় ভূমিকা ইনিই নিয়েছিলেন, এবং একে সাহায্য করেছিলেন KP মেনন, তাই তো আমরা এটা জানি। তাই প্রভিন্সিয়াল কমিটি বা প্রভিন্সিয়াল কনস্টিটিউশন কমিটির চেয়ারম্যান বললে আনসার হবে সর্দার বল্লভভাই প্যাটেল। আরেকটা ছিল হচ্ছে অ্যাডভাইসরি কমিটি। এই অ্যাডভাইসরি কমিটির চেয়ারম্যান ছিল সর্দার বল্লভভাই প্যাটেল। আর একটা এখানে দেয়া আছে দেখছি ফান্ডামেন্টাল রাইটস। আচ্ছা, এই ফান্ডামেন্টাল রাইট এটা কমিটি, একটা সাব কমিটি। এই ফান্ডামেন্টাল রাইটস সাব কমিটি, এটা এই সাব কমিটির চেয়ারম্যান ছিলেন হচ্ছে JB কৃপালিনী। আরো কতগুলো সাব কমিটি ছিল, যেমন একটা ছিল মাইনরিটিদের জন্য তোমার হচ্ছে সাব কমিটি, যার চেয়ারম্যান ছিলেন HC মুখার্জি। একটা ছিল তোমার হচ্ছে ট্রাইবালদের জন্য সাব কমিটি, যেটা আসামে ছিল। আসাম এবং ওই প্রদেশগুলিতে তার চেয়ারম্যান ছিলেন আমরা জানি কি নাম, বেশ, হ্যাঁ, গোপীনাথ বরদলৈ। আর একটা ছিল তোমার হচ্ছে ট্রাইবাল সাব কমিটি এক্সক্লুডেড আসাম, তার মানে তোমার চেয়ারম্যান ছিল, তিনি ছিলেন ঠাক্কার, তাই তো। এইগুলো তোমাদের পরে যদি না থাকে আমি একটু দিয়ে দেবো, যে কোন কমিটির চেয়ারম্যান কে ছিল, আমাকে একজন মনে করিয়ে দেবে, আমি একটা নোটস বানিয়ে দেবো। এখানে এই নোটসটা মানে অত ডিটেলসে দেখছি আমি নেই। আচ্ছা, এরপরে যেটা কি হলো আমরা জানি 1946 পর্যন্ত, সরি 1947 এর 2 জানুয়ারি পর্যন্ত আমরা এসেছিলাম, যেখানে প্রিয়াম্বলকে অ্যাডপ্ট করা হয়েছিল। তারপরে ঘটনা এমন কিছু নেই, আমরা জানি যে লর্ড মাউন্টব্যাটেন এসছেন 3 জুন
মাউন্টব্যাটেন প্ল্যান ডিক্লেয়ার করেছে এবং এরপরে 22শে জুলাই 1947 ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট পাস হয়ে গেছে। খুব গুরুত্বপূর্ণ তারিখ, আবার বলছি 22শে জুলাই 1947, যেখানে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট পাস হয়ে যাচ্ছে এবং ন্যাশনাল ফ্ল্যাগ অ্যাডপ্ট করা হচ্ছে। বহুবার পরীক্ষা এসছে, আমি একটু লিখে দিচ্ছি এখানে। 22 জুলাই, সরি এটা আগের স্লাইডটা লিখতে হবে। 22 জুলাই 1947 ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট পাস হয়েছে এবং ন্যাশনাল ফ্ল্যাগ অ্যাডপ্ট করা হয়েছে। ওকে, এরপরে আমরা জানি 15 অগস্ট 1947 ইন্ডিয়া স্বাধীন হয়ে গেল। আচ্ছা, এখন যে জিনিসটা আমাকে জানতে হবে, দেখো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মেম্বার আমরা দেখেছি আগে ছিল 389, আগে আমরা দেখেছি এই যে 389 মেম্বার ছিল। 292 আমি বলেছি ব্রিটিশ ইন্ডিয়া থেকে, আর 93+4 97 এরা ছিল নমিনেটেড মেম্বার, 93 ফ্রম ট্রিটি স্টেট, 4 ফ্রম চিফ কমিশনার প্রভিন্সেস। তো এই যে 389 মেম্বারের মধ্যে সবাই কিন্তু আর ছিল না, কারণ বুঝতেই পারছো পার্টিশন হয়ে গেছে, কিছু লোক চলে গেছে দেশভাগের পরে বাইরে, কিছু লোক হয়তো আর থাকতে চায়নি। তো স্বাভাবিকভাবেই পার্টিশনের পরে, এখানে কি ওটা দেয়া আছে? না, এখানে এতটা ডিটেলস দেয়া নেই, ঠিক আছে আমি একটু বলে দিই। 299 হয়ে গেছিল স্যার। হ্যাঁ, একদম তাই, একদম তাই। 299 মেম্বার ছিল। আফটার ইন্ডিপেন্ডেন্স মেম্বারের সংখ্যা কমে হয়ে গেছিল 299, ঠিক আছে। আচ্ছা, এরপর তৈরি হয়েছিল ড্রাফটিং কমিটি, কারণ কনস্টিটিউশন তৈরি করতে গেলে তো একটা ড্রাফট বানাতে হবে। আর এই ড্রাফটিং কমিটি তৈরি হয়েছিল, ডেটটা হচ্ছে, আমি একটু সংক্ষেপে লিখছি, আর ডি কমিটি মানে ড্রাফটিং কমিটি বলে। এই ড্রাফটিং কমিটি তোমার তৈরি হয়েছিল 29 অগস্ট 1947, খুব ইম্পর্টেন্ট ডেট। এই 29 অগস্ট 1947 ড্রাফটিং কমিটি তৈরি হলো এবং এই ড্রাফটিং কমিটির মেম্বার ছিল 7 জন। এই মেম্বারগুলোর নাম একটু আমাদের মনে রাখতে হবে। ড্রাফটিং কমিটির মেম্বার, তোমাদের এটা আমি কাজ দিলাম যে কোন কমিটির চেয়ারম্যানকে, ওই নোটটা আমি দিয়ে দেবো বলেছি। ড্রাফটিং কমিটির মেম্বার যে 7 জন ছিল তার নামটা তোমরা কালেক্ট করে খাতায় লিখে রাখবে। আমার মনে আছে, আমি এখন বলে দিচ্ছি একবার, তোমরা যদি লিখতে পারো লেখো, নাহলে একটু কালেক্ট করে খাতায় লিখবে। সেটা হলো B.R. আম্বেদকর ছিলেন, ঠিক আছে। সেকেন্ড ছিলেন সেকেন্ড ছিলেন K.M. মুন্সি। 3 নম্বর ছিলেন কৃষ্ণাস্বামী আয়ার। 4 ছিলেন গোপাল স্বামী আয়েঙ্গার। আচ্ছা, 5 ছিলেন তোমার হচ্ছে সম্ভবত 5 ছিলেন হচ্ছে মোহাম্মদ সাদুল্লাহ। মাধব রায় ছিল স্যার, মাধব রাও। হ্যাঁ, মাধব রাও আর হচ্ছে সাইদুল স্যার। BL মিটার ছিলেন আর DP খৈতান ছিলেন। এখন এই BL মিটারের স্বাস্থ্য খারাপ হয়ে গিয়েছিল, তো তাকে রিপ্লেস করেছিল পরবর্তীকালে N মাধব রাও বলে। আর DP খৈতান মারা গেছিলেন, তো তাকে রিপ্লেস করেছিল TT কৃষ্ণামাচারী। এই নামগুলো আমি বলে দিলাম, তোমরা একটু নেট থেকে যে কোনো জায়গা থেকে পেয়ে যাবে, একটু কালেক্ট করে লিখে রাখবে, ঠিক আছে। এই 7 জন ছিলেন ড্রাফটিং কমিটির মেম্বার। আচ্ছা, খুব ভালো। এই ড্রাফটিং কমিটি তাদের ফার্স্ট রিপোর্ট কবে জমা দিয়েছিল? এই কোশ্চেনটা বহুবার এসছে। আনসার হচ্ছে 21 ফেব্রুয়ারি 1948। আমি লিখে দিচ্ছি 21 ফেব্রুয়ারি 1948, যেখানে ড্রাফটিং কমিটি তার ফার্স্ট রিপোর্টটাকে সাবমিট করছে 21 ফেব্রুয়ারি 1948, ঠিক আছে। এরপরে সেকেন্ড টাইম যখন ড্রাফটিং কমিটি মিট করেছিল, সেটা সম্ভবত একটু দেখে নেবে 17 অক্টোবর 1948, আমার যতদূর মনে পড়ছে 17 অক্টোবর 1948। স্যার প্রথমেরটা স্যার 4 ফেব্রুয়ারি হবে তো? 21 ফেব্রুয়ারি। 21 হবে স্যার? হ্যাঁ, 21 ফেব্রুয়ারি 1948 তারা ফার্স্ট টাইম মিট করেছিল, মানে রিপোর্টটা জমা দিয়েছিল আর কি। সেকেন্ড মিট করেছিল হচ্ছে 1948 এর অক্টোবরে, আর থার্ড মিট করেছিল 1949 এর 14 নভেম্বরে। আচ্ছা, এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এইভাবে মিট করতে করতে আলটিমেটলি তারা ফুল রিপোর্টটা তৈরি করলো এবং সাবমিট করলো 26 নভেম্বর 1949। আমরা সবাই জানি এটা, ঠিক আছে, যে 26 নভেম্বর 1949 এই যে দেয়া আছে। এই দুটো জিনিস কখনো ভুল করবে না। যদি বলে যে আমাদের কনস্টিটিউশন কবে অ্যাডপ্ট করা হয়েছিল, আনসার হবে 26 নভেম্বর 1949, যেটাকে কনস্টিটিউশন ডে হিসাবে আমরা পালন করি। আর যদি বলে কনস্টিটিউশন এনফোর্স কবে হয়েছিল বা কেম ইন ফোর্স যে ভাষাটাই থাকুক না কেন, আনসার হবে 26 জানুয়ারি 1950। বহুবার পরীক্ষা এসছে, অ্যাডপ্ট আর এনফোর্স দুটো শব্দ কিন্তু গুলিয়ে ফেললে চলবে না, ঠিক আছে। আর যদি বলে কনস্টিটিউশন ডে কবে পালন করা হয়, তাহলে সেই দিনটাই যেদিন হচ্ছে এটা অ্যাডপ্ট করা হয়েছিল, মানে 26 নভেম্বর 1949।
আচ্ছা, এখান থেকে আর কয়েকটা জিনিস এখানে সব নেই দেখছি, আমি একটু বলে দিই। সেটা হলো যে এই যে তোমরা বললে 389 মেম্বার ছিল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির, এবং আফটার ইন্ডিপেন্ডেন্স মেম্বারের সংখ্যা দাঁড়িয়েছিল 299, তাই তো? আলটিমেটলি কতজন মেম্বার সাইন করেছিল? এই 299 মেম্বার সবাই কিন্তু সাইন করেনি, সাইন করেছিল 284 মেম্বার। 284 মেম্বার গিয়ে আলটিমেটলি সাইন করেছিল। আর কেউ আমাকে বলতে পারবে এর মধ্যে মহিলা সদস্য কতজন ছিলেন? যে কেউ একজন বলো, এই 284 মেম্বারের মধ্যে ফিমেল ক্যান্ডিডেট কতজন ছিলেন যারা সাইন করেছিলেন? স্যার 15 জন। একদম, আই থিঙ্ক সি ইজ রাইট, 15। ঠিক আছে, 15 জন ছিলেন হচ্ছে ফিমেল ক্যান্ডিডেট। তার মানে তাদের মধ্যে কয়েকটা নাম আমি একটু বলে দিই। সরোজিনী নাইডু ছিলেন, অরুণা আশা বালি ছিলেন, বিজয়লক্ষ্মী পণ্ডিত ছিলেন, এরকম এই নামগুলো খুবই বিখ্যাত, তাই আমি বলে দিলাম। তো এইরকম 15 জন মহিলা মেম্বার ছিলেন। এই কোশ্চেনটাও কিন্তু এসছে একবার পরীক্ষায়, WBCS এ আসেনি এখনো পর্যন্ত, কিন্তু SSC বা CGL এই কোশ্চেনটা দিয়েছে। আচ্ছা, এবার একটা কথা বলতে হবে যে 26 নভেম্বর 1949 তো হলো, অ্যাডাপ্ট করে হয়েছিল, কিন্তু আনফরচুনেটলি না সাইনের একটা সমস্যা হয়েছিল, কিছু লোক সাইন করতে ভুলে গেছিল। তো সেই কারণে ওই দিনটাতে নয়, আবার ওরা মিট করে 24শে জানুয়ারি 1950, মানে 24 জানুয়ারি 1950, যেদিন সমস্ত সই সাবুত হচ্ছে সম্পূর্ণ হয়। এবং সেই দিনই অ্যাকচুয়ালি আমাদের কনস্টিটিউশন ডে, মানে আমাদের রিপাবলিক ডে হিসাবে পালন করতে পারতাম, কিন্তু ওই যে বললো যে পরদিন ভারতে ওই দিনটাকে সম্মান জানাতে হবে, যে দিনটাতে কংগ্রেস 1930 সাল থেকে পালন করতো, সেই দিনটাকে সম্মান জানাতেই হচ্ছে 1950 সালে 26শে জানুয়ারি ডেটাকে সিলেক্ট করা হলো, এবং মানে মানা হলো রিপাবলিক ডে হিসাবে আমরা এটাকেই পালন করব। এই দিন থেকেই অ্যাকচুয়ালি আমাদের সংবিধান কেম ইন ফোর্স হলো। আচ্ছা, এখান থেকে কয়েকটা জিনিস আমি একটু বলে দেবো, এখানে নেই খুব ট্রিকি জিনিস। সেটা হলো, আমি অলরেডি বলেছি যে 22শে জুলাই 1947 ন্যাশনাল ফ্ল্যাগ অ্যাডপ্ট করা হয়েছিল, কিন্তু আমাকে যদি বলে ন্যাশনাল এনথেম বা ন্যাশনাল সং কবে অ্যাডপ্ট করা হয়েছিল, দুটো ক্ষেত্রেই আনসার হবে 24 জানুয়ারি। ঠিক আছে, 1915 ন্যাশনাল অ্যান্থেম এবং ন্যাশনাল সং অ্যাডপ্ট করা হয়েছিল 24 জানুয়ারি, একটু নোট করে নিও, 24 জানুয়ারি 1950। আর যদি বলে ন্যাশনাল এমব্লেম কবে অ্যাডপ্ট করা হয়েছিল, তাহলে কিন্তু আনসার হয়ে যাবে 26 জানুয়ারি 1950। তাহলে আরেকবার আমি রিকল করিয়ে দিই তিনটে। ন্যাশনাল ফ্ল্যাগ বললে আনসার হবে 22 জুলাই 1947। যদি বলে ন্যাশনাল অ্যান্থেম বা ন্যাশনাল সং, তাহলে আনসার হবে 24 জানুয়ারি 1950। যদি বলে ন্যাশনাল এমব্লেম, তাহলে আনসার হবে 26 জানুয়ারি 1950। ওকে, তো এই মোটামুটি ভাবে আমাদের সংবিধানটা তৈরি হলো। এবার একটা প্রশ্ন দা এখান থেকে, যে সংবিধানটা তৈরি করতে মোটামুটি কত সময় লেগেছিল? দেখো, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ফার্স্ট মিটিংটা কবে হয়েছিল? 9th ডিসেম্বর 1946। আমি এখান থেকে লিখছি, দেখো 9th ডিসেম্বর 1946। আর আলটিমেটলি হলো এই দেখো 26শে নভেম্বর 1949, মানে মোটামুটি 3 বছর। তাহলে যদি রাউন্ড ফিগারে আনসার থাকে 3 বছর, 4 বছর, 2 বছর, আনসার কিন্তু আমি নেবো 3 ইয়ার্স। ঠিক আছে, আর যদি এক্সাক্ট ফিগারে বলে তাহলে আনসার হবে 2 ইয়ার্স 11 মান্থ 18 ডেজ। এখানে দেয়া আছে দেখো, 2 বছর 11 মাস 18 দিন। একদম যদি এক্সাক্ট ফিগারে বলতে হয় তাহলে তাহলে আনসার হবে এইটা। অনেক সময় এই দুটোর কোনোটাই অপশনে থাকে না, না আছে 3 বছর, না আছে 2 বছর 11 মাস 18 দিন। আনসারের ডে হিসাবে দেওয়া আছে 160 দিন, 165, 164। সেক্ষেত্রে আনসার হয়ে যাবে 165 ডেজ। ঠিক আছে, তখন আনসার হয়ে যাবে 165 ডেজ। এই জিনিসগুলো আমাদের একটু মনে রাখতে হবে। আচ্ছা, এই যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যে মানে বিভিন্ন টাইম মিট করেছিল, টোটাল 11টা সেশন ছিল, 11টা সেশনের দ্বারা মিট করেছিল। আর যদি বলে সরি 11টা সেশনের দ্বারা মিট করেছিল। আর যদি বলে কতগুলো সিটিং নিয়েছিল, ঠিক আছে, টোটাল নাম্বার অফ সিটিং, তাহলে আনসার হবে 165। ওকে, এখানে দেয়া আছে দেখো, মানে সেশন বললে 11টা সেশন লেগেছিল, আর সিটিং বললে এটা হচ্ছে সিটিং, সিটিং বললে আনসার হবে 165টা সিটিং লেগেছিল। আর যদি বলে যে কত খরচ হয়েছিল, তাহলে 64 lakhs, দেখো এখানে দেয়া আছে 1 মিলিয়ন মানে 10 lakhs, মানে অ্যাপ্রক্সিমেটলি 64 lakhs খরচ হয়েছিল তখনকার দিনে সংবিধান বানাতে। ঠিক আছে, আচ্ছা,
আর একটা জিনিস এখান থেকে এবার বলতে হবে তোমাদের একটু, সেটা হলো যে প্রথম যখন এটা তৈরি হলো, ঠিক আছে, আচ্ছা এর পরের ক্লাস থেকে আমি আস্তে আস্তে প্রিএমবেল টিএমবেল দিয়ে হচ্ছে শুরু করব। পরের ক্লাস থেকে আমরা এগুলো পড়বো আস্তে আস্তে, প্রিএমবেল, ফান্ডামেন্টাল রাইট, ডিপিএসপি, ফান্ডামেন্টাল ডিউটি। আপাতত তোমাদের যেটা বলবো, যখন প্রথম সংবিধান তৈরি হলো, ঠিক আছে, তখন হচ্ছে পার্ট জিনিসটা কি সেটা তোমাকে পরে বলবো, যে আমাদের এটাকে কতগুলো ভাগে ভাগ করা হয়েছিল, টোটাল সংবিধানের যে জিনিসটাকে বিভিন্ন টোটাল পার্টে ভাগ করে তার তার আন্ডারে আবার বিভিন্ন আর্টিকেল আছে, সেগুলো আস্তে আস্তে জানতে পারবে। শুধু এখন জেনে রাখো যে যখন তৈরি হয় তখন পার্টসের সংখ্যা ছিল হচ্ছে 22, আর এখন আছে পার্টসের সংখ্যা 25। হ্যাঁ, আর্টিকেল যদি বলি, যখন তৈরি হলো তখন আর্টিকেল ছিল হচ্ছে 395, আর এখন আর্টিকেল আছে 450+। ওকে, 465 হ্যাঁ হ্যাঁ, ওই 450+ বললাম অ্যাপ্রক্সিমেটলি। আর শিডিউল যদি বলি, এট ফার্স্ট শিডিউল ছিল তোমার 8টা, 8টা, আর 12টা। বর্তমানে আছে এখন হচ্ছে 12টা। এখন হচ্ছে 12টা আছে, ঠিক আছে। তো এগুলো আমরা পরে আস্তে আস্তে দেখবো, যে 4টে শিডিউল কবে কখন কিভাবে অ্যাড হয়েছে, এগুলো আমরা আস্তে আস্তে পরের ক্লাসগুলোতে দেখবো। তো এটা ছিল মোটামুটি মেকিং অফ ইন্ডিয়ান কনস্টিটিউশনের একটা মানে খসড়া বলতে পারো। আচ্ছা, একটা প্রশ্ন আমি তোমাদের একটু করবো, সেটা হলো আমাকে কেউ একজন বলো যে এই যে সংবিধানটা তৈরি হলো, এখানে আমি অলরেডি বলে দিয়েছি যে মানে প্রথমে ছিল নন পার্মানেন্ট প্রেসিডেন্ট ছিল সচ্চিদানন্দ সিনহা, পরে পার্মানেন্ট প্রেসিডেন্ট হয়েছে রাজেন্দ্র প্রসাদ, অ্যাডভাইসরের নাম বলেছি BN রাও, ভাইস প্রেসিডেন্ট ছিলেন SN মুখার্জি সম্ভবত, মানে একবার দেখে নেবে, স্যার HC মুখার্জি বললেন যে? SC মুখার্জি ছিল। আর আমাকে একজন বলো যে মানে মানে লিখেছিল কে নিজের হাতে, যে মানে মানে কে লিখেছিলেন, এই নামটা অনেকবার এসছে, আমি নামটা স্যার, ঠিক হ্যাঁ শুনছি। স্যার বলছি। রায়জাদা। হ্যাঁ, রায়জাদা। রায়জাদা হ্যাঁ, প্রেম ক্যালিগ্রাফার। বিহারী নারায়ণ রায়জাদা নামটা মনে রাখবে, মেন্সে দুবার এসছে WBCS এ। প্রেম বিহারী নারায়ণ রায়জাদা, ঠিক আছে, উনি হচ্ছে মানে হচ্ছে লিখেছিলেন আলটিমেটলি, এই নামটা একটু মনে রাখতে হবে আমাদের। আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস আমি একটু মানে জিজ্ঞেস করি, এমনি জিজ্ঞেস করি তোমাদের, যে এখন তো ধরো অনেক তোমার পলিটিক্যাল পার্টি আছে, আমরা জানি ন্যাশনাল লেভেলে এখন কতগুলো পার্টি আছে জানো? ন্যাশনাল লেভেলে 7টা ছিল কিছুদিন আগে, 9টা হয়েছিল, তারপর এখন কটা আছে? স্যার 9টাই আছে তো। হ্যাঁ, ওটা একটু দেখে নেবে। আর আমার প্রশ্নটা হচ্ছে যে ফার্স্ট রিজিওনাল বা ফার্স্ট স্টেট পলিটিক্যাল পার্টি কোনটা ছিল, সেটার নাম বলতে পারবো? আমি একটা হিন্টস দিচ্ছি, 1920-তে তৈরি হয়েছিল। স্যার এই কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি যেটা? সোশ্যালিস্টই হবে। কংগ্রেস কংগ্রেস সোশ্যালিস্ট কমিউনিস্ট পার্টি পার্টি স্যার, 1920 হয়েছিল। কমিউনিস্ট পার্টি, কমিউনিস্ট পার্টি, মার্কসবাদী। 1920 সালে কাসখন্ডে হয়েছিল হচ্ছে কমিউনিস্ট পার্টি, ঠিক আছে। ইন্ডিয়াতে হয়েছিল 1950 মানে 1925-এ কানপুরে, তাই তো। কিন্তু সেটা ফার্স্ট রিজিওনাল পার্টি আমরা ধরবো না, ফার্স্ট স্টেট পলিটিক্যাল রিজিওনাল পার্টি ছিল অকালি পার্টি, মাস্টার তারাসিং করেছিল। অকালি দল হচ্ছে 1920-তে, এটাকেই আমরা ধরি ফার্স্ট রিজিওনাল স্টেট পলিটিক্যাল পার্টি হিসাবে। ওকে, কে বললে গো অকালি দল? তোমার নামটা বলো তো একটু। শ্রীকৃষ্ণ মাহাতো স্যার। একদম একদম ঠিক বলেছো, খুব ভালো। স্যার আচ্ছা। কোয়েশ্চেন ছিল, হ্যাঁ বলো। স্যার আপনি যে এই যে দুটো টার্ম ইউজ করলেন, একটা হচ্ছে ডায়ারকি আর একটা বাইক্যামেরাল লেজিসলেশন, এই দুটোর পার্থক্যটা কি? দেখো, পার্থক্যটা খুব সিম্পল ভাবে তো আমাদের মানে হচ্ছে বুঝিয়ে দিই। ডায়ারকি মানে কি বলতো, দুটো লেভেলে সরকার, যেমন ধর এখন সেন্টারে একটা সরকার চলছে, আবার স্টেটে একটা সরকার চলছে, তাই তো। এটাই হচ্ছে ডায়ারকি, মানে দ্বৈত শাসন। এইটাই একবার চালু করা হয়েছিল প্রভিন্সিয়াল লেভেলে। এবার তোমাদের প্রশ্ন হবে প্রভিন্সিয়াল লেভেলে আবার কিভাবে দ্বৈত শাসন চালু করবো, ওই জন্য তখন সাবজেক্ট ভাগ করে দিয়েছিল, যে প্রভিন্সিয়াল লেভেলে কিছু জিনিস দেখবে এ, আর কিছু জিনিস দেখবে ও, ঠিক আছে। এইটাই হলো কনসেপ্ট। যেমন বর্তমানে সেন্টারে একটা পার্টি আছে, স্টেটে একটা পার্টি, এটাই হলো ডায়ারকি। আর বাইক্যামেরালিজম হচ্ছে দুটো সভা, যেমন ধরো লোকসভা, রাজ্যসভা, ঠিক আছে। লোকসভা হচ্ছে আমাদের লোয়ার হাউস, আর রাজ্যসভা হচ্ছে আপার হাউস। এই কনসেপ্টটা হচ্ছে বাইক্যামেরালিজম। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার, হ্যাঁ। স্টেটেও যেমন আছে তোমার স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি, স্টেট লেজিসলেটিভ কাউন্সিল, বিধানসভা, বিধান পরিষদ, এটাই হচ্ছে বাইক্যামেরালিজমের কনসেপ্ট। স্টেটেও আছে, সেন্টারেও আছে। অবশ্য 7টা স্টেটে নেই, সেটা তোমাদের পরে বলে দেবো, বাদ বাকি গুলোতে আছে। আচ্ছা, এটা হয়ে গেল মোটামুটি মেকিং অফ ইন্ডিয়ান কনস্টিটিউশনের একটা মোটামুটি জিনিস। এখান থেকে আর কি তোমাদের বলতে হবে? হ্যাঁ বলো। স্যার বলছি যে আপনি ড্রাফটিং কমিটির মেম্বারদের যে থার্ড মিটিংটা, ওই ডেটটা কখন বলেছিলেন? ওটা হচ্ছে 14th নভেম্বর 1949, 14ই নভেম্বর 1949। হ্যাঁ।
আচ্ছা, আর একটা স্যার আপনি বললেন যে সর্দার বল্লভভাই পটেল ইউনাইট করেছিলেন কার সাহায্যে, ওটা একটু যদি বলে দেন। পি মেনন। আচ্ছা, থ্যাংক ঠিক ইউ আছে, স্যার। হুম। উনি খুব পিভটাল রোল প্লে করেছিলেন, কারণ ওরা ইউনাইট হতেই চাইছিল না। কখনো বুঝিয়ে সুঝিয়ে কাজ হয়েছিল, কখনো হচ্ছে সৈন্য ঢুকিয়ে দিয়ে হয়তো একটা জায়গা মানে হচ্ছে শাসক হচ্ছে মুসলিম কিন্তু প্রজারা হিন্দু, প্রজারা চেয়েছে ভারতে মানে মানে এতে যুক্ত হবে, তো সেই প্রজাদের মত নিয়ে তো নানান রকম ট্যাকটিক্স উনি ফলো করে সর্দার বল্লভভাই প্যাটেলকে সাহায্য করেছিলেন আমাদের মানে মানে ইয়ে করতে, ইন্টিগ্রেট করতে প্রিন্সলি স্টেট গুলোকে। ওকে, আচ্ছা একটা প্রশ্ন আমি একটু করি, সেটা হচ্ছে তোমার এসছে, একবার এসছে, দুবার সিজিএল এসছে, একবার সিএইচএসএল এসছে, ডব্লিউবিসিএস এখনো আসেনি, যে কোনো মুহূর্তে দিতে পারে। সেটা হলো যে কনস্টিটিউশনের যে ইংলিশ ভার্সানটা আছে, ঠিক আছে, ওটাতে কতগুলো ওয়ার্ড আছে? এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট হতো না যদি না পরীক্ষায় আসতো, এখন ওটা দিয়েছে যখন আমাদের একটু মনে রাখতে হবে। ঠিক আছে, সেটা হলো 1,17,394টা ওয়ার্ড আছে, একটু মনে রাখো। এর ইংলিশ ভার্সানটাতে 1,17,394টা ওয়ার্ড আছে। আচ্ছা, তোমাদের ড্রাফটিং কমিটির মেম্বার গুলো বলেছিলাম, একবার কি বলে দেবো নাকি মানে তোমরা ওটা কালেক্ট করে নেবে? যদি বলতে চাও মানে শুনতে চাও, আরেকবার বলে দিচ্ছি যে ড্রাফটিং কমিটির যে 7 জন সদস্য ছিল, বি.আর. আম্বেদকর, কে.এম. মুন্সি, কৃষ্ণাস্বামী আইয়ার, গোপালাস্বামী আয়াঙ্গার, মোহাম্মদ সাদুল্লাহ, বি.এল. মিটার এবং ডিপি খৈতান, এইগুলো মোট 7 জন সদস্য। তার মধ্যে বি.এল. মিটার অসুস্থ হয়ে পড়েছিলেন, ওনার জায়গায় এসেছিল এন মাধব রাও। আর ডিপি খৈতান কি হয়েছিল, উনি মারা গেছিলেন, ওনার জায়গায় এসেছিল টি.টি. কৃষ্ণামাচারী। ঠিক আছে, এই 7টা নাম কিন্তু আমার ড্রাফটিং কমিটিতে মনে রাখতে হবে, কিছু করার নেই। তাহলে এই গেল আজকের আমাদের চ্যাপ্টার মেকিং অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। এইভাবেই আমরা ডব্লিউবিসিএস অফিসাররা একত্রিত হয়ে চেষ্টা করছি নতুন অ্যাসপিরেন্টসদের গাইড করার, তাদের পরীক্ষার প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যাওয়ার। তোমরা যারা আমাদের সাথে এখনও যুক্ত হওনি, যুক্ত হতে চাও এবং নিজেদের প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যেতে চাও, তারা এই ভিডিওর নিচে ডেসক্রিপশানে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। ধন্যবাদ।